হ্যালো স্টুডেন্টস, কেমন আছো সব? আজকে আরও একটা নতুন ভিডিও তোমাদের সামনে নিয়ে এসেছি। আজকের এই ভিডিওতে আমি শেখাবো একটি ত্রিভুজের তিনটি শীর্ষবিন্দুর স্থানাঙ্ক দেওয়া থাকলে কিভাবে সেই ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করা যায় সেই সংক্রান্ত সূত্র তৈরি করব প্রথমে। তারপর উদাহরণ সহযোগে সেই সূত্রটির ব্যবহার আমরা শিখব এবং সবশেষে সেই সূত্রটি মনে রাখার একটি কৌশল শিখিয়ে দেব তোমাদের। তাই পুরো ভিডিওটি মনোযোগ সহকারে তোমরা দেখতে থাকো এবং শিখে নাও ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করার আরও একটা পদ্ধতি, যে পদ্ধতিতে ত্রিভুজের তিনটে শীর্ষবিন্দু দেওয়া থাকতে হবে। তিনটে শীর্ষবিন্দু দেওয়া থাকলে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করার পদ্ধতি। তবে শুরু করছি আমার আজকের ভিডিও। দেখে নেওয়া যাক। ধরো একটা ত্রিভুজের তিনটি শীর্ষবিন্দু দেওয়া আছে। শীর্ষবিন্দু তিনটি x1 y1, x2 y2, x3 y3। আমি সেই ত্রিভুজটি অঙ্কন করছি এবং যেহেতু আমি স্থানাঙ্ক জ্যামিতির সাহায্য নিচ্ছি, তাই প্রথমে আমি রেফারেন্স ফ্রেম সেটিকে এঁকে নিচ্ছি। অর্থাৎ ছবি করি। ধরো পরস্পর সমকোণে নত x ও x' এবং y ও y' দুটো পরস্পর সমকোণে নত সরল রেখা যথাক্রমে x অক্ষ এবং y অক্ষ সূচিত করে। আমরা উপযুক্ত একক নিয়ে সেই ত্রিভুজটিকে অঙ্কন করছি। যে ত্রিভুজটির কথা এখানে বলা হয়েছে, ধরা যাক এরকম একটা ত্রিভুজ। ত্রিভুজটির নাম দিচ্ছি আমি, ধরা যাক এটি এ, এই বিন্দুটি বি, এই বিন্দুটি সি। এ বিন্দুর স্থানাঙ্ক x1, y1, বি বিন্দুর স্থানাঙ্ক x2, y2 এবং সি বিন্দুর স্থানাঙ্ক x3, y3। এটি দেওয়া আছে। আমি এখানেও লিখছি যে এ বিন্দু, তার স্থানাঙ্ক x1, y1, বি বিন্দুর স্থানাঙ্ক x2, y2, সি বিন্দুর স্থানাঙ্ক x3, y3। তাহলে এই ত্রিভুজটির ক্ষেত্রফল কি হবে সেটি আমরা নির্ণয় করব এবং জ্যামিতিক পদ্ধতিতে আমরা প্রথমে নির্ণয় করি। তো লক্ষ্য করে দেখো যে আমি যদি এ বিন্দু থেকে লম্ব টানি এক্স অ্যাক্সিসের ওপরে, বি বিন্দু থেকে লম্ব টানি, সি বিন্দু থেকে লম্ব টানি, সেই লম্বটাগুলো টানতে থাকি। ধরে যাক এপি লম্ব এক্স অ্যাক্সিসের সাথে, বি থেকে লম্ব টানলে সেটা হচ্ছে বি কিউ করছি আমি, এবং সি বিন্দু থেকে লম্ব টানছি সেটা ধরো সি আর। অর্থাৎ এগুলো সব লম্ব টানা হলো। তো এই যে ত্রিভুজ এবিসি, এই যে ক্ষেত্রটি ত্রিভুজ এবিসি, আমি যদি এই ত্রিভুজ এবিসির কথা বলি, আমি সেটাকে একটুখানি ফিল আপ করে দিচ্ছি। যে ত্রিভুজ এবিসিটির ক্ষেত্রফল আমরা বার করতে চলেছি সেটা আমি কিছুটা লাল কালি দিয়ে মার্ক করে দিচ্ছি যাতে তোমাদের নজরে পড়ে। এই ক্ষেত্রটির ক্ষেত্রফল আমরা নির্ণয় করতে চাইছি, ত্রিভুজ এবিসি। তো ত্রিভুজ এবিসি, এখন একটা জিনিস একটু লক্ষ্য করো এখানে, যে এ বি কিউ পি বলে একটা চতুর্ভুজ তৈরি হয়েছে, এ পি আর সি বলে আরেকটা চতুর্ভুজ তৈরি হয়েছে, এবং এই চতুর্ভুজগুলো এক একটা ট্রাপিজিয়াম। কেন ট্রাপিজিয়াম? না, দেখো এই রেখা দুটো বি কিউ এবং এপি দুটোই এক্স অ্যাক্সিসের সাথে লম্ব রয়েছে, এক্স অ্যাক্সিসের ওপরে। তাহলে বি কিউ এপি এরা তো সমান্তরাল। তো একটা চতুর্ভুজের এক জোড়া বিপরীত বাহু সমান্তরাল হলে সেটাকে আমরা ট্রাপিজিয়াম বলতে পারি। ঠিক আছে, কিভাবে? এটাও ট্রাপিজিয়াম, এপি সমান্তরাল সি আর, তাহলে এপি আর সি এই চতুর্ভুজটিও ট্রাপিজিয়াম। ঠিক আবার দেখো যে বি কিউ আর সি
আরেকটি চতুর্ভুজ, সেটিও একটি ট্রাপিজিয়াম। তো আমরা ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল, যেটি আমাদের কাছে নির্ণেয়, ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল, তাকে একটু যদি ট্রাপিজিয়ামের রেসপেক্টে দেখানোর চেষ্টা করি, তাহলে আমি যদি লিখি যে ট্রাপিজিয়াম, ধরো এবি কিউপি, ট্রাপিজিয়াম এবি কিউপি, তার সাথে যদি আমি ট্রাপিজিয়াম এপিআরসি যোগ করি, ট্রাপিজিয়াম এপিআরসি যোগ করি, সেই সমগ্র ক্ষেত্রটার থেকে আমি যদি ট্রাপিজিয়াম, দেখো যে বি কিউ আর সি বিয়োগ করে দিই, তাহলে আমি ত্রিভুজ এবিসি পাই। লক্ষ্য করে দেখো, এই পুরো ক্ষেত্রটা প্লাস এই পুরো ক্ষেত্রটা, সেখান থেকে আমি এই ট্রাপিজিয়াম শেপের ক্ষেত্রটা এটাকে বাদ দিয়ে দিলাম, তাহলে আমি ত্রিভুজ এবিসি এই ক্ষেত্রটা পাবো। এখন এগুলোকে আমরা তাহলে বার করতে থাকবো। অতএব ত্রিভুজ এবিসি তার ক্ষেত্রফল, ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল, ট্রাপিজিয়াম এবি কিউপি এর ক্ষেত্রফল কি? একটা ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল কিভাবে পাই আমরা? না, হাফ ইন্টু সাম অফ টু প্যারালাল সাইডস ইন্টু ডিস্টেন্স বিটুইন প্যারালাল সাইডস। হাফ গণিত সমান্তরাল বাহু দুটির সমষ্টি গণিত সমান্তরাল বাহু দুটির অন্তর্বর্তী দূরত্ব, বা যেটাকে আমরা ট্রাপিজিয়ামের উচ্চতা বলে থাকি সাধারণত। তো এখানে এই বাহু এবং এই বাহু সমান্তরাল, এ বি কিউপি ট্রাপিজিয়ামের জন্যে বি কিউ এবং এপি সমান্তরাল, তাহলে এর ক্ষেত্রফলটা, এই এ বি কিউপি তার ক্ষেত্রফল হবে হাফ ইন্টু সমান্তরাল বাহু দুটির যোগফল, তার মানে বি কিউ প্লাস এপি ইন্টু উচ্চতা, উচ্চতা মানে ডিস্টেন্স বিটুইন এই দুটো, তার মানে হচ্ছে কিউপি। দেখো লক্ষ্য করে, কিউপি। তাহলে এই ট্রাপিজিয়ামটার ক্ষেত্রফল এ বি কিউপি, তার ক্ষেত্রফলটা আমি এখানে লিখতে পারলাম। তার সাথে যোগ হবে এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল, ট্রাপিজিয়াম এপিআরসি, এপিআরসি ট্রাপিজিয়াম, তো তার ক্ষেত্রফল হবে হাফ ইন্টু, দেখো যে এপি প্লাস সিআর, তার সাথে ডিস্টেন্স বিটুইন এপি অ্যান্ড সিআর, তার মানে হয়ে যাচ্ছে পিআর। এই দুটো যোগ হলো, তার সাথে বিয়োগ হবে এই ট্রাপিজিয়ামটার ক্ষেত্রফল বিকিউআরসি, বিকিউআরসি, তার মানে হাফ ইন্টু বিকিউ প্লাস সিআর ইন্টু কিউআর। এটা আমরা ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল হিসেবে আমি এইভাবে লিখলাম। এবার এটাকে একটু সরল করব। দেখা যাক তিনটে যে রয়েছে ক্ষেত্রফল, এখানে ট্রাপিজিয়াম তিনটে, সবেতেই হাফ আছে, তাই আমি হাফ কমন নিয়ে নিচ্ছি। প্রথমে হাফ কমন নিলাম, তারপরে এইখানে আমি একটু জ্যামিতিক উপায়ে বিকিউর লেন্থ যদি বার করতে পারি, সেটা লক্ষ্য করি যে বিকিউ মানে হচ্ছে বি বিন্দুর ওয়াই স্থানাঙ্ক। তো বি বিন্দুর ওয়াই স্থানাঙ্কটা হচ্ছে তোমার x2 y2 ছিল, তার মানে এটা y2, এই লেন্থটা হচ্ছে y2। তাহলে সেই y2 আমি লিখলাম বিকিউর পরিবর্তে y2, প্লাস এপিটা হচ্ছে এ বিন্দুর ওয়াই স্থানাঙ্ক, তার মানে এটা হচ্ছে y1। কিউপিটা কি না, কিউ থেকে পি, তার মানে হচ্ছে দেখো যে ওপি মাইনাস ও কিউ। ওপি সমান, এটা হচ্ছে x স্থানাঙ্ক এ বিন্দুর, তার মানে x1, আর ও কিউ মানে হচ্ছে x স্থানাঙ্ক বি বিন্দুর, তার মানে x2। তাহলে আমি পেয়ে গেলাম, দেখো কিউপি মানে হচ্ছে ওপি মাইনাস ও কিউ, তার মানে x1 মাইনাস x পেলাম। এবার আমরা তার সাথে যোগ হবে পরেরটার জন্য, হাফ আমি কমন নিয়ে নিয়েছি। পরেরটার জন্য দেখো এপি অলরেডি আমি দেখলাম, এপি হচ্ছে y1 প্লাস সিআরটা কি, সিআর হচ্ছে সি বিন্দুর ওয়াই স্থানাঙ্ক, তার মানে এটা y3, এটা y2, এটা y3, তাহলে এটা y3 লিখতে পারলাম। তারপর কি হবে না, পিআর দরকার। দেখো পিআরকে আমি লিখতে পারি যে ওআর মাইনাস ওপি, আর ওআর হচ্ছে সি বিন্দুর x স্থানাঙ্ক, তার মানে x3, আর ওপি হচ্ছে এ বিন্দুর x স্থানাঙ্ক, তার মানে x1। এবার আমি তৃতীয় যে ট্রাপিজিয়ামটা রয়েছিল তার ক্ষেত্রফলের হাফটা কমন চলে গেছে, বাকি অংশ দেখি বিকিউ প্লাস সিআর, তাহলে এটা মাইনাসে আছে। বিকিউ মানে হচ্ছে y2
প্লাস সিআর, সিআর মানে হচ্ছে y3 ইন্টু কিউআর, কিউআর মানে ওআর মাইনাস ও কিউ, ওআর মানে হচ্ছে x3 মাইনাস ও কিউ, সেই কথাটির অর্থ হচ্ছে এক্স স্থানাঙ্ক বি বিন্দুর, তার মানে এটা আমরা তৃতীয় বন্ধনী ক্লোজ করলাম। এবং এই যে আমি একটা এখন কোঅর্ডিনেটগুলো দিয়ে প্রকাশ করেছি ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল, অবশ্যই এটা বর্গ একক হবে, মানে এত স্কয়ার ইউনিট হবে। এরপর এটাকে আমরা বিভিন্ন শেপ দেব। অনেক লম্বা মনে হচ্ছে সূত্রটা দেখতে, কিন্তু দেখো কত সুন্দর একটা সিমেট্রি তৈরি হয়ে যাবে। সেই সূত্রটাকে আমরা তৈরি করছি। এবারে একটু সরল মান বের করছি। সিম্পলি অনেকভাবে এটাকে তৈরি করা যায়। দেখো, আমি যদি এটা হাফ কমন নেওয়ার পরে সিম্পল মাল্টিপ্লাই করি, কোনো কিছু ভাবছি না, একদম সরাসরি যদি গুণ করি, তাহলে কি হবে না, ধরা যাক আমি এই y2 প্লাস y1 তাকে x1 দিয়ে গুণ করছি, তাহলে x1 y2 প্লাস x1 y1 মাইনাস x2 y2 মাইনাস x2 y1, এরকম চারটে টার্ম পাবো প্রথম এই গুণটাতে। তারপরেরটাই ওরকম চারটে পাবো, সেই চারটে টার্ম আমি লিখছি। প্লাস দেখো x3 y1 প্লাস x3 y3 মাইনাস x1 y1 গুণ করছি আমি, মাইনাস x1 y3, চারটে টার্ম পেলাম। মাইনাস এখানে একটু আমাদের খেয়াল করতে হবে, সামনে মাইনাস চিহ্ন আছে, সেটাকে যেন ঠিকঠাক করে আমরা মেনটেন করি। তাহলে মাইনাস x3 এর সাথে y2 গুণ, তার মানে x3 y2, x3 এর সাথে y3 গুণ, সামনে মাইনাস আছে বলে মাইনাস, তাহলে x3 y3 হলো। এবারে x2 এর সাথে y2 গুণ, মাইনাসে মাইনাসে প্লাস x2 y2, আবারও তোমার মাইনাস প্লাস মাইনাস, ঠিক আছে। তারপরে x2 এর সাথে x3 গুণ, x2 ইন্টু x3 প্লাস মাইনাস মাইনাস, মাইনাসে প্লাস, এটা কত হয়ে গেল x2 y3। গুণ করলে পরে প্লেন গুণ করে দিলে পরে আমরা 4 4 8 4 12, 12টা টার্ম প্রথমে পাচ্ছি। একটু যদি লক্ষ্য করো, এবারে এই x1 y1 আর x1 y1 প্লাস মাইনাস ক্যান্সেল হয়ে গেল। ঠিক একইভাবে দেখবে যে x2 y2 এখানে মাইনাস রয়েছে, এখানে x2 y2 প্লাস রয়েছে, ক্যান্সেল হয়ে গেল। আবার দেখো এই x3 y3 সেটাও কিন্তু এর থেকে ক্যান্সেল হয়ে গেল। অর্থাৎ 12টা টার্ম ছিল, 6টা টার্ম ক্যান্সেল হয়ে গেছে। আমাদের হাতে 6টা টার্ম রয়েছে। আমি একটু পরিষ্কার করে উপরের দিকটাতে লিখছি, এই অংশটাতে, এই অংশটা আমি মুছে দিই। এরপরে ব্যাস, তাহলে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল, ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল আমরা পেয়ে গেলাম যে হাফ ইন্টু, এখানে এই 12টা টার্ম থেকে 6টা টার্মে কনভার্ট হয়ে গেছে। এখন আমরা সেই 6টা টার্ম, তার মধ্যে যদি লক্ষ্য করি, আমি একটু আন্ডারলাইন করছি, লক্ষ্য করো যে 3টে টার্ম রয়েছে যারা কিন্তু প্লাস চিহ্নযুক্ত, আর 3টে টার্ম রয়েছে যাকে আমি ডবল লাইন দিয়ে দাগ দিচ্ছি, এই 3টে টার্ম তারা কিন্তু তার সামনে মাইনাস চিহ্নযুক্ত রয়েছে। তো এবার আমরা কিভাবে কিভাবে সাজাবো সেইটা হচ্ছে বড় কথা। তো আমি একটা কাজ করছি, দেখো এই টার্মগুলোর মধ্যে আমি যেগুলো প্লাস চিহ্ন আছে সেগুলোকে আগে লিখে নিচ্ছি এবং সেটাকে আমি ব্র্যাকেটের মধ্যেই রাখছি। x1 y2 এটাকে লিখলাম, প্লাস পরের প্লাসটা রয়েছে এইটা x3 y1 প্লাস চিহ্ন দেওয়া, তারপরে প্লাস চিহ্ন রয়েছে x2 y3, x2 y3 এগুলোকে লিখলাম। আর মাইনাসের যেগুলো রয়েছে তাদেরকে আমি কমন নিয়ে নিচ্ছি, তাই প্লাস করে লিখবো। এখানে দেখো যে x2 y1 প্লাস এখানে রয়েছে x1 y3, আরেকটা x3 y2। এইটা অবশ্যই বর্গ একক, আমি বারবার এককটা লিখছি না, কিন্তু বর্গ একক হবে। তো যাই হোক, তাহলে হাফ ইন্টু
আমরা এখানে এরকম তিনটে পজিটিভ, এই তিনটে নেগেটিভ পেয়েছি। এই জায়গাতেও সূত্রটাকে আমরা ছেড়ে রাখতে পারি। এটাও একটা সুন্দর সূত্র, একটা সিমেট্রি আছে, লক্ষ্য করে দেখতে পারবে। আমি যদি আরেকটু সাজিয়ে নিই, x1y2 প্লাস x2y3 প্লাস x3y1 উঠিয়ে নিতে পারি। এখানে তেমনি দেখো যে x1y3 প্লাস x2y1 প্লাস x3y2 এরকম লেখা যেতে পারে। আর যদি এরকম হয় প্লাস থেকে একটা মাইনাস থেকে, দেখো এখানে x1y2 আছে, এখানেও x1y3 রয়েছে। আমি যদি মনে করি যে x1টাকে কমন নেব, তাহলে কি হবে, এই টার্ম এবং এই টার্ম থেকে আমি x1 কমন নিয়ে এইভাবে লিখতে পারি যে y2 মাইনাস y3 প্লাস, দেখো x2 যদি কমন নিই তারপরে এই দুটো টার্মের থেকে, এই টার্ম এবং এই টার্মের থেকে, তাহলে কি হবে x2 ইন্টু y3 মাইনাস y1 প্লাস, আমি যদি x3 কমন নিই, এই যে x3 বাকিটা যে পড়ে থাকলো সেটা হচ্ছে তোমার y1 মাইনাস y2। তো এইরকম একটা সুন্দর সূত্র পেয়ে গেলাম ত্রিভুজটার ক্ষেত্রফল হাফ ইন্টু x1 ইন্টু y2 মাইনাস y3, দেখো 1 2 3 প্লাস x2 ইন্টু y3 মাইনাস y1 প্লাস x3 ইন্টু y1 মাইনাস y2, 1 2 3 2 3 1 3 1 2, এটা সাইক্লিক ফর্মে যাচ্ছে, লক্ষ্য করে দেখো 1 2 3 2 3 1। অর্থাৎ আমি যদি একটা ট্রায়াঙ্গেল সার্কেলের মতো দেখাই, ধরো এখানে 1, এখানে 2, এখানে 3, তাহলে দেখো প্রথমটাতে আছে 1 2 3, তারপরে 2 3 1, তারপরে 3 1 2। ফ্রেমটা মনে রাখতে সুবিধা হবে সেক্ষেত্রে ক্ষেত্রফলটার। তো এই আকারটা আমরা যেমন দিলাম, তেমনি আরেকটা আকার আমরা দিতে পারি। সেটা হচ্ছে, যেমন আমি x1 কমন করছিলাম, আমি ইচ্ছে করলে y1 কমন রাখতে পারতাম। দেখে নিতে পারি আমরা সেক্ষেত্রে সূত্রটা কেমন হচ্ছে। আমি এই জায়গাটাও মুছে দিই। দেখো যদি আমি এখান থেকে এরকম করতাম যে y1 কমন নিতাম, যদি y1 কমন নিলে পরে y1 এখানে x3 পড়ে থাকতো, আর এখানে y1 কমন নিলে পরে আমি x2 পেতাম, তাহলে x3 মাইনাস x2 প্লাস, তারপরে ধরো y2 কমন নিতাম উপরে, এই y2টা কমন নিতাম তারপরে, তাহলে y2 ইন্টু x1 মাইনাস, এখানে y2 টার্মে ছিল x3 এই, প্লাস y3 ইন্টু, যদি y3 কমন নিতাম তাহলে x2 মাইনাস, এখানে y3 টার্মে আছে x1, অর্থাৎ এত স্কোয়ার ইউনিট হতো, এখানে এত স্কোয়ার ইউনিট হতো। তো এইভাবে আমরা বিভিন্ন ফর্ম দিতে পাচ্ছি। তো এই যে লক্ষ্য করে দেখো যে আমি যখন হাফ ইন্টু এই জিনিসটা লিখেছি, এই সামটা এবং এই সামটা আলটিমেটলি আমাদের প্র্যাকটিক্যালি যখন কোনো প্রবলেম সলভ করব বা এই ক্ষেত্রফল নির্ণয় করব, তখন এই যোগফলটা বেশি হবে নাকি এই যোগফলটা বেশি হবে সেটা তো আমরা আগে থেকে জানি না। যদি এই যোগফলটা বেশি হয় এর থেকে, তাহলে আমরা ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল অবশ্যই পজিটিভ পাবো। কিন্তু কোনো কারণে যদি এই যোগফলটা বড় হয়ে যায় এই যোগফলের থেকে, তাহলে তো আমার রেজাল্ট নেগেটিভ বেরিয়ে যাবে। কিন্তু একটা ত্রিভুজের ক্ষেত্রফল তো নেগেটিভ হবে না। তাই জন্যে আমরা যেটা করি সেটা হলো এই সূত্রগুলোতে, এই যে যেমন তৃতীয় বন্ধনী দিয়ে রেখেছিলাম, এইটি আসলে এখানে মডিউলাস করে দেওয়া হয়, অর্থাৎ এটি মডিউলাস করে দেওয়া হলো। অর্থাৎ এটার থেকে এটা বিয়োগ করলে যদি মাইনাস হয়ে যায়, মডিউলাস করে দেওয়ার অর্থ হচ্ছে তার জাস্ট অ্যাবসলিউট ভ্যালুটা, অর্থাৎ সেক্ষেত্রে আমাদের ওই চিহ্ন সংক্রান্ত আর কোনো সমস্যা থাকবে না সেখানেতে। তো যাই হোক, আমরা তিনটে আকারে দেখালাম একটা ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র। তাহলে আশা করছি যে এই সূত্রটা তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা একটা উদাহরণ নেব এবং সেখানে এই সূত্রটিকে ব্যবহার করতে শিখব এবং ট্রিক্সের সাহায্যে এই সূত্রটিকে আমরা বিশেষভাবে মনে রাখার চেষ্টা করব। তাহলে একটা উদাহরণ নিয়ে নিই। অঙ্ক ধরে যাক একটা ত্রিভুজ, তার তিনটে শীর্ষবিন্দুর স্থানাঙ্ক ধরো এরকম দেওয়া আছে। আমি ছবিতে দেখাচ্ছি, লক্ষ্য করো। আমি এই ছবিটা একটু মুছে দিই প্রথমে।
ধরা যাক এই একটা ত্রিভুজটার নাম দিচ্ছি আমি PQR। এই PQR ত্রিভুজের ধরো P বিন্দুর স্থানাঙ্ক বলে দেওয়া হয়েছে 5,7, Q বিন্দুর স্থানাঙ্ক হয়তো বলা আছে 2,3, R বিন্দুর স্থানাঙ্ক হয়তো বলা আছে ধরা যাক 3,-2। ঠিক আছে, এরকম একটা জাস্ট নিলাম। তো এই ত্রিভুজটার ক্ষেত্রফল কত হবে? আমরা তো সূত্র জানি। দেখো মনে মনে যদি আমরা এটাকে x1, y1 ভাবি, এটাকে যদি আমি x2, y2 ভাবি, এটাকে s3, y3 ভাবি, তাহলে এই সূত্রে x1 এর পরিবর্তে 5, y1 এর পরিবর্তে 7, x2 এর পরিবর্তে 2, y2 এর পরিবর্তে 3, x3 এর পরিবর্তে 3, y3 এর পরিবর্তে -2 বসিয়ে যে মানটা পাবো সেই মানটাই ত্রিভুজের ক্ষেত্রফল হবে। তো একটু দেখে নেওয়া যেতে পারে আমরা কোন সূত্রটাকে ব্যবহার করব। ধরো আমি এই সূত্রটাকে ব্যবহার করছি, তিনটে একই সূত্রের তিনটে ভিন্ন রূপ, এই সূত্রটাকে ব্যবহার করছি। তাহলে ত্রিভুজ PQR তার ক্ষেত্রফল হবে হাফ, আমি কিন্তু বলেছি মডিউলাস দিয়ে দেব। কি হবে? x1, আমি মনে মনে x1 ভেবেছি 5, তাহলে 5 ইন্টু y2 মাইনাস y3, y2 ভ্যালু 3 মাইনাস y3 হচ্ছে -2, তাহলে এটা 2 হয়ে গেল, প্লাস x2 মানে 2 ইন্টু y3 মাইনাস y1, y3 হচ্ছে এটা -2 মাইনাস y1 হচ্ছে 7 লিখলাম, প্লাস নিচে লিখছি আমি x3 মানে 3 ইন্টু y1 হচ্ছে 7 মাইনাস y2 হচ্ছে 3, মডিউলাস এত স্কয়ার ইউনিট। এবার আমি জাস্ট সিম্পল হিসাব, মডিউলাস দিলাম, এখানে দেখো ভেতরে 3 + 2 5, 5 এ 25, প্লাস এখানে লক্ষ্য করো 7 আর 2 এ 9 কিন্তু নেগেটিভ, 9 2 গুণে 18, তাহলে চিহ্নটা হবে -18, আর এখানে দেখো 7 - 3 অর্থাৎ 4 গণিত 3 অর্থাৎ 4 3 12, এই এত স্কয়ার ইউনিট হয়ে গেল। হিসেব করা যাক আর একটু, তার মানে এখানে 18 মাইনাস অর্থাৎ কিনা কত আসে 25 + 12, তাহলে 20 30 35 37 37 -18 পজিটিভই আছে, অর্থাৎ আমরা পেয়ে যাচ্ছি এবারে 19/2 স্কয়ার ইউনিট। 19/2 অর্থাৎ দশমিকে আমরা বের করে দিতে পারি বা অপ্রকৃত ভগ্নাংশে কনভার্ট করে দিতে পারি, যে 2 9 18 1 2 বা 9.5 এত স্কয়ার ইউনিট। এটা হলো PQR ত্রিভুজের ক্ষেত্রফল। তো অনেক সময় ধরো এই সূত্রটা মনে রাখতে গুলিয়ে যায় অনেকের, তো তার জন্য কিন্তু শর্টকাট মেথড আছে, আর সেই শর্টকাট মেথডটাই এরপর তোমাদের আমি শিখিয়ে দেব, এবং দেখবে যে ত্রিভুজ PQR এর ক্ষেত্রফল কত সহজে তখন নির্ণয় করে ফেলতে পারবে। তাহলে শিখে নেওয়া যাক সেই শর্টকাট পদ্ধতিটা। দেখো আমি তাহলে সূত্রগুলোকে মুছে দিই এরপর। এই শর্টকাট পদ্ধতিতে আমরা করব কি, যে এই কৌণিক বিন্দুগুলো স্থানাঙ্কগুলোকে ভার্টিক্যালি লিখব। যেমন ধরো আমি P বিন্দুর স্থানাঙ্ক, সেটাকে আমি 5,7 মানে x স্থানাঙ্ক y স্থানাঙ্ক পাশাপাশি লিখলাম। ঠিক তার নিচে Q বিন্দু মানে 2 গণিত 2 3 2,3, সেই 2,3টাকে আমি লিখলাম। তারপরে 3,-2 এই স্থানাঙ্কটিতেও লিখলাম, ভার্টিক্যালি লিখলাম। এবার করলাম কি, প্রথম যে স্থানাঙ্কটা লিখেছি অর্থাৎ P বিন্দুর স্থানাঙ্ক, সেটিকে আমি রিপিট করে দিলাম। আমি যেটাকেই শুরু করব ক্রমান্বয়ে আমি পরপর স্থানাঙ্কগুলোকে লিখব ভার্টিক্যালি, এবং যেটা দিয়ে শুরু করেছি সেটাকে রিপিট করব, আরেকবার লিখব। তাহলে দেখো এবার আমরা এই যে ডায়াগোনাল বরাবর মাল্টিপ্লাই করব। প্রথমে ত্রিভুজের ক্ষেত্রফলটা হবে, ত্রিভুজ PQR তার ক্ষেত্রফলটা হবে হাফ মডিউলাস, আমি যে বরাবর ডায়াগোনাল প্রোডাক্টগুলো ডায়াগোনাল যোগ করেছি, 5 এর সাথে 3 গুণ করব 15 যোগ করব, তারপরে 2 এর সাথে -2 গুণ করব অর্থাৎ 4টা হয়ে যাচ্ছে, তাহলে প্লাস মাইনাসে মাইনাস, তারপরে
3-এর সাথে 7 গুণ করব, অর্থাৎ 7 3 21, এইটি যোগ করব এবং অন্য ডায়াগোনাল বরাবর যে প্রোডাক্টগুলো রয়েছে, অর্থাৎ এই ডায়াগোনাল বরাবর, অর্থাৎ যেমন 7 দুগুণে 14, 7 দুগুণে 14, 3 3-এ 9, আর এর পরেরটা দেখো 5 গণিত -2, তার মানে হচ্ছে -10, এদেরকেও যোগ করব, দিয়ে এদের পার্থক্যটা বার করব। তাহলে এই যোগফলটা কত হয় দেখি। হাফ, এখানে যদি যোগ করি আমরা, তাহলে 21 + 15 - 4, তার মানে 21-এর সাথে 15 - 4 মানে 11, 21-এর সাথে 11 যোগ হয়ে যাবে, তাহলে হয়ে যাচ্ছে 32, আর মাইনাস হয়ে এখানে কি হবে দেখো, এখানে হবে 13, 14 + 9 23 - 10 13, তাহলে এত স্কোয়ার ইউনিট হবে, তার মানে হাফ ইন্টু 32 - 13, লক্ষ্য করে দেখো 3 অত দিলে 12, 9 দিতে 12, হাতে 1 2 হলো 19, 19/2 স্কোয়ার ইউনিট, 19/2 স্কোয়ার ইউনিট, এত বর্গ একক হয়ে যাবে। তো এই যে শর্টকাট মেথডটা করলাম, এতে আমাদের ওই সূত্রটা কিন্তু মনে রাখতে হচ্ছে না, কিন্তু ওই সূত্রটা তোমাদেরকে আরো নতুন কিছু শেখাবে, যেটি আমি আমার পরের ভিডিওতে নিয়ে আসব। তাই অবশ্যই পরের ভিডিওটির নোটিফিকেশন পেতে বেল আইকনটিকে পুশ করে রাখো। আর যারা নতুন আজকের এই ভিডিওটি দেখছো, তাদেরকে বলবো এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, তাহলে পরবর্তী এর যে কন্টিনিউয়েশন ভিডিও, সেগুলোর নোটিফিকেশন সর্বাগ্রে পেয়ে যাবে তোমাদের মোবাইলের স্ক্রিনে অথবা কম্পিউটারের পর্দায়। ভালো থাকবে সকলে। আজকের ক্লাস এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে।